নমস্কার। পুজোর আগে আমার একটি গল্প, যে গল্পটি এই বইটিতে আছে, হারিয়ে যাওয়া লেখা, সেই গল্পটির নাম হচ্ছে অসুর বধ। সেই গল্পটি পাঠ করেছেন শ্রীমতী রত্না বিশ্বাস। তিনি খুব ভালো পড়েন এবং এই গল্পটি তিনি পাঠ করেছেন। গল্পটি একটু মজার গল্প। একটা ট্রেনে যেতে যেতে একজনের সঙ্গে, একটি সুদর্শন যুবকের সঙ্গে একটি পরিবারের পরিচয় হলো, বাবা এবং তার কন্যা। এবং যার সঙ্গে পরিচয় হলো তার সঙ্গে আবার একজন মজার মানুষ আছেন, তিনি সবসময় অতীতে বিচরণ করেন। তাকে আমার নায়ক বলেন মহেঞ্জোদারো কাকু। তাই এরা সবাই মধুপুরে যাচ্ছেন। সেকালের পুজোয় তো এরকমই ছিল, সবাই একটু বেড়াতে যেত এবং বেড়াতে যাওয়ার সবচেয়ে ভালো জায়গা ছিল সাঁওতাল পরগনার মধুপুর, শিমুলতলা। তারপরে অনেকে দেওঘরে যেতেন, সেখানে বাবা আছেন। তারপরে গিরিডি, সেখানে উশ্রী ফল দেখতে যেতেন। সেই সময় বাঙালির একটা বেশ মেজাজ ছিল, তাদের পরিবার পরিজন এবং পারিবারিক অবস্থাও বেশ পরিচ্ছন্ন ছিল। দেশের অবস্থাও খুব একটা উত্তাল ছিল না, যদিও আন্দোলন টান্দোলন ইত্যাদি ছিল, স্বাধীনতা আন্দোলন ছিল, কিন্তু সেই সময়কার ভারতবর্ষ একটা অন্যরকম ছিল। তা সেই সময় বাঙালিরা চেঞ্জে যেতেন, কারওয়াটারে যেতেন। বিদ্যাসাগর মশাই সেখানে পার্মানেন্টলি বসবাস করতেন। তাই ট্রেনের মধ্যেই গল্পটি সীমাবদ্ধ এবং তারপরে সেটি মধুপুরের একটি আশ্রমে গিয়ে গল্পটি সমাপ্তি হয়। আমি আর গল্প সম্পর্কে বিশেষ কিছু বলবো না, তার কারণ গল্পের কৌতূহলটা নষ্ট হয়ে যাবে। আশা করি গল্পটা হয়তো ভালোই লাগবে আপনাদের, কারণ এর মধ্যে বেশ মজা আছে, মজার মজার কথা আছে, চরিত্রগুলিও বেশ সুন্দর। নিজের গল্পকে সুন্দর বলাটা খুব অন্যায়। আপনারা শুনুন এবং বিচার করুন। আমার নমস্কার। নমস্কার। সঞ্জীবনী সুধা এই ইউটিউব চ্যানেলে আমি রত্না বিশ্বাস। আজ আপনাদের শোনাব সঞ্জীব চট্টোপাধ্যায়ের হারিয়ে যাওয়া লেখা এই গ্রন্থটি থেকে অসুর বধ। শুনে কেমন লাগলো জানাতে ভুলবেন না। কেমন? ধন্যবাদ। আগে ট্রেন চলতো ঘজ ঘজ শব্দ করে, এখন আর শব্দ নেই। বিদ্যুৎপৃষ্ট হয়ে কবিতার ছন্দ হারিয়েছে। বেশ জোরেই চলছে। বসতে পেরেছি জানলার ধারে, বসে আছে নিজের মনে। ভবিষ্যৎ ভাবছি, একটা কিছু তো হতে হবে। হাতে একটা বই আছে, শিক্ষিত মানুষের বিজ্ঞাপন। মাথার উপর মাঝারি মাপের একটা ব্যাগ। উল্টো দিকে বসে আছেন ভারী সুন্দর এক প্রবীণ। মাথা ভর্তি সিল্কের মতো সাদা চুল, ফুরফুরে ফর্সা রং, খাড়া নাক, সোনার চশমা, সাদা পোশাক। চোখ দুটো কি সুন্দর, পাতলা ঠোঁট, সুগঠিত চিবুক। আর তার পাশে একটি মেয়ে, যুবতী, রূপের ঝটকা। এর বেশি বলা সম্ভব নয়। মেয়েদের দিকে হাঁ করে তাকিয়ে থাকার হ্যাবিট আমার নেই। ও আলাদা জগৎ, ভাব ভাষা। ও যেমন আছে থাক। চোখ দুটো বইয়ের পাতায় ফেলে রাখি। বইটাও তেমনি, ফিলোসফি অফ সায়েন্স। সিরিয়াস ছেলে, সিরিয়াস বইই পড়বে। আমার বাঁ পাশে অসম্ভব গম্ভীর মুখে যিনি বসে আছেন, তাকে আমি কাকু বলি। আমি নাম রেখেছি মহেঞ্জোদারো কাকু। বেশিরভাগ সময় অতীত ভাবতে থাকেন। মাঝে মাঝে বলেন, গৌতম বুদ্ধের সময় আমি নালন্দা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছি। আরও কত কি। প্রায় 6 ফুট লম্বা, লোহা পেটা শরীর। ওজন করে কথা বলেন, শ্বাস প্রশ্বাসের মতো করে ছাড়েন। প্রয়োজনের অতিরিক্ত একটি কথাও বলেন না। ট্রেনে ওঠার সময় জিজ্ঞেস করেছিলেন, কটা বাজলো? ব্যাস, তারপর ওই শ্রীমুখ দিয়ে আর কোনো কথা বেরোয়নি। এই মুহূর্তে তিনি ভারতবর্ষের কোন পিরিয়ডে আছেন তিনিই জানেন। আমি এখন কোন দিকে তাকাবো? বইয়ের বিষয়টা এত ভারী, পড়তে ভালো লাগছে না। বুক পকেটে ভাঁজ করা একটা কাগজ সব সময় থাকে। অদ্ভুত কোনো শব্দ ভাবনা এলে লিখে রাখি। আজ সকাল থেকে খুব পাখি আসছে। সকালে এসেছিল গোলা পায়রা,
এখন এলো কাদা খোঁচা। অনেকবার লেখার চেষ্টা করলুম, ডট পেনে কালি নেই। মেয়েটি মনে হয় দেখছিল, কুক কুক করে হেসে বললে, গেছে। ওরা ওইভাবেই যায়। এই নাও। হাত ব্যাগ থেকে একটা ডট পেন বের করে আমার হাতে দিল। লম্বা লম্বা ফর্সা আঙুল, কাগজি বাদামের মতো নখ, গোলাপি রং। না, এমন কিছু নয়, তবু অনেক কিছু। কাদা খোঁচা লিখতে আর কতটুকু সময় লাগে? পেনটা ফেরত দিতে গেলুম। বললে, কি লিখলে? এর মধ্যে হয়ে গেল? একটা নাম লিখতে আর কতক্ষণ সময় লাগবে? ডট পেনটা সে নিল না, বলছে, ওটা তোমার কাছেই রেখে দাও, আর তোমার মৃতটাকে আমাকে দিয়ে দাও। কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। আবার একটা শব্দ এলো। কাগজটা তাড়াতাড়ি বের করে শব্দটা লিখলুম, বেহালা। ওপাশ থেকে আবার প্রশ্ন, তোমার কি মুদিখানার দোকান আছে? ফর্দ লিখছ? আমি বললুম, না না, আমার মাথায় হঠাৎ হঠাৎ একটা করে শব্দ আসে, আমি সঙ্গে সঙ্গে লিখে রাখি। কেন লিখি তা জানি না। মেয়েটি বললে, শব্দকল্পদ্রুম তৈরি হবে। আবার কিছুক্ষণ পরে মেয়েটি বললে, কাগজটি দেখতে পারি? একটু ইতস্তত করে কাগজটি তার হাতে দিলুম। কি অদ্ভুত মজা! ছোট্ট একটা জায়গায় কিছু মানুষ কিছুক্ষণ একসঙ্গে থাকলে একটা পরিবার তৈরি হয়ে যায়। এখন মনে হচ্ছে আমরা চারটে মানুষ কত আপনার। এতটাই সহজ, অনেক কথাই নির্দ্বিধায় বলা যায়। মেয়েটি কাগজটি পড়তে পড়তে বললে, হাতের লেখাটা তো খুবই সুন্দর। অনেক পাখির নাম লিখেছ দেখছি। বেহালাটা কি জায়গার নাম না বাদ্যযন্ত্র? কিছু ভেবে লিখিনি। তুমি কি জানো আমরা বেহালায় থাকি? এতক্ষণ পর মহেঞ্জোদারো কাকু একটি কথা বললেন। একে চেনো না? এর অনেক ক্ষমতা। প্রবীণ মানুষটি আলোচনায় প্রবেশ করলেন। তুমি কি করো? আমি বললুম, বিজ্ঞানে এমএসসি করে ডক্টরেট করছি। বাহ, খুব ভালো। সাবজেক্টটা কি? কেমিস্ট্রি। কেমিস্ট্রি তো আমারও সাবজেক্ট। কি আশ্চর্য! মহেঞ্জোদারো কাকু বললেন। আমি দেখতে পাচ্ছি। জিজ্ঞেস করলুম, তিন কালের কোন কালটা দেখতে পাচ্ছেন? অতীত, বর্তমান না ভবিষ্যৎ? তিনি বললেন, ভবিষ্যৎ। আর কোনো কথা নেই, চোখ বুজিয়েই বসে রইলেন। প্রবীণ ভদ্রলোক জিজ্ঞেস করলেন, কোথায় যাবে? মধুপুর। কি আশ্চর্য, আমরাও তো মধুপুর যাচ্ছি। থাকবে কোথায়? মধুপুরে আমার দাদুর আশ্রম। কি নাম? প্রকাশানন্দ সরস্বতী। কি আশ্চর্য, ওর পাশেই তো আমার বাড়ি। প্রকাশানন্দ তো আমার অনেক দিনের পরিচিত। কাকু চোখ বুঝিয়ে বুঝিয়ে বললেন, সুস্পষ্ট ভবিষ্যৎ। মেয়েটি ঝটকা মেরে বললে, কি তখন থেকে ভবিষ্যৎ ভবিষ্যৎ করছেন? মহেঞ্জোদারো কাকু প্রয়োজনের অতিরিক্ত একটি কথাও বলবেন না। ঠিক এই সময় আমাদের এলাকায় সিঙারা প্রবেশ করল। বেশ বড় বড় মশলার গন্ধের ঝাপটা। মেয়েটি দুঃখের গলায় বললে, উপায় নেই, প্রবেশ আর প্রস্থান দেখেই সন্তুষ্ট থাকতে হবে। কড়া শাসন। ট্রেনের খাবার ডেঞ্জারাস। মেয়েটি ব্যাগ থেকে আরেকটি পেন বের করে কাগজে কি খানিকটা লিখে আমার দিকে এগিয়ে দিল। লিখেছে, তোমাকে আমার ভালো লেগেছে, বেশ বোকা বোকা, ভাবুক ভাবুক, একান্ত গোপনীয়। পরে আমার ভেতরটা কীরকম উদ্বেল হয়ে উঠল। কোনো শিশু যেন আমার বুকের দোলনায় শুয়ে পা ছুঁড়ছে। তাকালুম, হেসে বললে, বুক পকেটে রেখে দাও। ট্রেন চলেছে সরসর করে। এইবার ডিম ঢুকেছে। এদিকে ওদিকে সব গপ গপ খাচ্ছে। এইভাবে খেতে দেখলে খাওয়ার ইচ্ছে চলে যায়। আমাদের পরিচয়ের পালা শেষ হয়েছে। প্রবীণ ভদ্রলোকের নাম ডক্টর জ্ঞানরঞ্জন গোস্বামী। মেয়েটি তার একমাত্র নাতনি, নাম বৈশাখী, যাদবপুরের ছাত্রী। মধুপুর স্টেশনে নেমে দেখা গেল দুটো গাড়ি দাঁড়িয়ে আছে, একটা আমাদের জন্যে আর একটা জ্ঞানবাবুদের। গাড়িতে ওঠার সময় বৈশাখী বললে, আমার মাথায় একটা শব্দ এসেছে, লিখে রাখো, ফুচকা।
52 বিঘায় দাদুর আশ্রমটা খুব সুন্দর, বাগান ঘেরা, নিরিবিলি, জ্ঞানের চর্চা হয়। পুজো টুজোর কোনো ব্যাপার নেই। বাছা বাছা শিক্ষিত মানুষ আসেন। আশ্রমিক যারা আছেন তাদের প্রায় সবাই মৌনী। কৃপানন্দ বলে একজন আছেন, তিনি 30 বছর মৌনী, কথা বলাটাই ভুলে গেছেন। দাদির চেহারাটা একেবারে ঋষিদের মতো, ভীষণ রাশভারী, আমাকে খুব ভালোবাসেন। কিন্তু আশ্রমের পরিবেশ খুব থমথমে। এক বিদেশি কোথা থেকে এসে হাজির, কাজিরাঙার গন্ডারের মতো চেহারা, সঙ্গে একটা রিভলভার। আগেও আসতেন, আশ্রমে দান ধ্যানও আছে। এবারে তার হাব ভাব উন্মাদের মতো। থেকে থেকেই বলছেন, হয় ভগবান দেখাও, না হয় গুলি খাও। কেবল বলছেন গড অর শট। অনেক গল্প শুনিয়েছ, আব গলি খা। ঘুমের ওষুধ সব হজম হয়ে যাচ্ছে। কোলাপসেবল গেট ধরে ঝাঁকি মারছে, শব্দে সব কেঁপে উঠছে। লেজ গুটিয়ে বেড়াল পালাচ্ছে, আর সেই উন্মাদ গড গড বলে ডিগবাজি খাচ্ছে। বৈশাখী বললে, ভেবো না দাদু, গত বছর 22 পল্লীতে জ্যান্ত দুর্গা হয়ে টানা 6 ঘন্টা বেঁকে দাঁড়িয়েছিলুম। তোমার সাহেবকে কাল গডেস দুর্গা দেখাবো। তুমি কিচ্ছু ভেবো না। মায়ে বছর বেহালা থেকে আসবেন। আমার অসুরটা কোথায়? তোর আবার অসুর কে? বৈদান্তিক দাদু হতচকিত। বৈশাখী বলে, আছে আছে, একই ট্রেনে এসেছে, শ্রীমান ভ্যাবাচাকা। আমি ঘরে ঢুকতেই বললে, ওই সেই মহিষাসুর। তোমার সাহেবকে বলে দিও গডেস দুর্গার অ্যারাইভাল টাইম কাল সন্ধ্যে 7:15। বাপরে, মেয়ের কি ফর্ম! 2 প্রবীণ যেন 2টি শিশু। মহেঞ্জোদারো কোণঠাসা। নালন্দা, তক্ষশিলা, আম্রপালি কিছুই আর মুখ দিয়ে বেরোচ্ছে না। আমার আসল নাম হারিয়ে গেছে। অসুর বলেই ডাকছে। কখনো বলছে ডিয়ার অসুর, কখনো নটি। স্বামী প্রকাশানন্দের ডান হাত বাবা পঞ্চানন, বছর 20 বয়স, বিহারি, বিশ্বস্ত। তার কানে একটা সমস্যা আছে, এসটিডি কান। শব্দ ঢুকতে সময় লাগে। কোনো কথা বলে কিছুটা সময় দিতে হবে, তারপর উত্তর আসবে। বিহারে রামযাত্রার দলে মহাবীরের ভূমিকায় অভিনয় করে বহুবার পুরস্কার পেয়েছে। পেয়েছে হনুমাশ্রী উপাধি। বাবা পঞ্চানন আপাতত বৈশাখীর ডান হাত। টিনের প্যাটরায় সাজ পোশাক এসে গেছে। আশ্রমে ধ্যান ঘরে দেবী আসবেন IST 7:15। ঢাকের ক্যাসেট এসেছে, এসেছে ধোঁয়া মেশিন। প্রায় ঘন্টা 3 লাগলো সাজতে। আমি অসুর, ভাগ্যিস। কলেজে পড়ার সময় থেকেই জিমে যাওয়া শুরু করেছিলুম। বুক 56, সেই অনুপাতে হাতির গুলি, কবজি। বাবা পঞ্চানন সিংহ, বৈশাখী দুর্গা, একেবারে রিয়েল দুর্গা। চোখ দুটো কি সাংঘাতিক! তেমনি ত্রিনয়ন, সারা শরীরে গয়না, পরচুল নয় আসল চুল, পিঠ ছাপিয়ে পেছন দিকে কালো ঢেউ। মা দুর্গার একটা পা থাকবে পঞ্চানন সিংহের পিঠে, আর একটা রাখবে অসুরের মস্তকে। আমার হৃদয়ে বর্ষার ফলা। দেবী ত্রিনয়নে তাকিয়ে আছেন আমার দিকে, ঠোঁটে মৃদু হাসি। ধ্যান ঘরে একটা ঘড়ি লুকিয়ে আছে, টিকটক টিকটক। মায়ের সামনে আসনে 2 জন, মহেঞ্জোদারো আর জ্ঞানরঞ্জন। একজন বৈশ্য সমাধি আর একজন রাজা সুরত। ঘরে অদ্ভুত একটা আলো আধারি। কাউন্ট আপ শুরু, 7:10, 11, 12। ফিস, ধোঁয়া, মৃদু ওঙ্কার, মৃদু ঢাক, ধীরেক ক্রিক। দরজা খোলা হলো। জয় মা, জয় মা। টিংলিং টিংলিং ঘণ্টা। সমবেত শ্লোক পাঠ। বিশ্বেশ্বরী তং পরিপাশে বিশ্বং। ধোঁয়া, আরও ধোঁয়া। দৃশ্য স্পষ্ট অস্পষ্ট। তুমুল ঢাকবাদ্য। জয় মা, জয় মা। 30 বছর পরে কৃপানন্দজি কথা বললেন, চণ্ডীর শ্লোকে। ত্রিশূল চন্দ্রাহাই ধরে মহাবৃষভবাহিনী মাহেশ্বরী স্বরূপেণ। ধীরে ধীরে দরজা বন্ধ হলো। শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল। নিস্তব্ধ রাত। আবার একদিন ধীরে ধীরে দরজা বন্ধ।
শাঁখ বাজল 3 বার। ফুল আর মালা আর সারা জীবনের সুগন্ধ, ঘড়িতে সময়ের তাল ঠোকা, প্রসারিত 2টি বাহু। দেবী আজ মানবী, বধ নয় আহ্বান। এসো সুর, সুরে এসো, ছন্দে এসো, আনন্দে এসো, দুঃখে এসো, জীবনে এসো। এই তো সত্যি অসুর বধ।